Okay. So if you look at the classroom, you see there are template, course outline, and important links. Uh, তিনটা topic create করা হয়েছে. There can be more topics in coming days. Now I'll give you all the class recordings, so you will find them in this YouTube. So here you can see the playlist is already created for this semester. Previous semester already 70 videos are there. এই সেমিস্টারে গতকালকে দুটো ভিডিও অলরেডি দেয়ার, আপনাদের আজকে দুটো ভিডিও আগামী কালকের মধ্যে পেয়ে যাবেন। and there are other videos, তো এগুলো আপনারা পাবেন if you want to revisit the class lecture. Okay, তো এটা একটা ইম্পর্টেন্ট লিংক। নেক্সট ইম্পর্টেন্ট লিংক হচ্ছে টপিক কভার্ড সো ফার। তাহলে টপিকস কভার্ড সো ফার in these 4 sections, এখানে গেলে আপনি এটা পাবেন লাইভ ডাটা। সো কোন ক্লাসে কি কি কভার হচ্ছে। ওকে, সো এটা অলরেডি আজকে কভার হয়েছে, এটা আপনি এখানে দেখছেন, বাট আই ক্যান অ্যাকচুয়ালি মডিফাই দ্যাট। সেটা লাইভ ডাটা পাবেন সবসময়। হ্যাঁ, 5-এরটা আমি ঠিক দিয়ে দিচ্ছি, একটু আগে 5 করালাম, তো এখন আপনাদেরটা হবে আর কি। আপনাদেরটা করার পরে দিয়ে দিব কোনটা কোনটা। সেখানে অ্যাকচুয়ালি ট্র্যাক যে আমাদের কোর্সে কি কি কভার করা হবে এবং মোটামুটি আমরা আমাদের প্রোগ্রেসটা কতটুকু। ওকে, এখান থেকে ট্র্যাক করতে পারবেন এবং এসওডিরাও এটা ট্র্যাক করবে, সো দ্যাট দে ক্যান প্ল্যান দ্য টিউটোরিয়াল অ্যাকর্ডিংলি। ঠিক আছে, ওকে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট লিংক যেটা আপনারা এখানে পাচ্ছেন। ওকে, এই দেখেন আপডেট হয়ে গেছে। ওকে, next one is the projects that I create in the class. Okay, তো এখানে গেলে আপনি একটা ফোল্ডার পাবেন ড্রাইভে, যেখানে all the Java projects that I'll be creating. জাভাতে যখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করি তখন একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি হয়। সো ইউ সি ফর অ্যারিথমেটিক অপারেশন সেকশন 4 এর জন্য একটা প্রজেক্ট অলরেডি গতকালকে বানানো হয়েছে। ওকে, তো আমার 4টা সেকশনের সব প্রজেক্টই আপনি এখানে পাবেন এবং স্ক্র্যাচ প্যাডটাও আপনারা এখানে পাবেন। নাও স্ক্র্যাচ প্যাড ইজ নাথিং বাট আই ডোন্ট ইউজ দ্য বোর্ড, কোভিডের সময় বাদ দিয়েছি বোর্ড ইউজ করা, সফট কপিতে আমি করি, তাহলে যেটা হয় যে ওটা আপনাদের রেফারেন্স হিসেবে থেকে যায়। ওকে, তো এই স্ক্র্যাচ প্যাডটা আপডেট হতে থাকে। ঠিক আছে, তো এই গতকাল পর্যন্ত এখানে আপডেট আছে, এই যে দেখেন গতকালকের ক্লাসে যা করেছিলাম এগুলো এখানে আছে, এটা বাড়তে থাকবে প্রতিদিন। ঠিক আছে, তাহলে এই স্ক্র্যাচ প্যাড পিডিএফটা প্রতিদিনই আপডেট হবে আর আপনাদের প্রজেক্ট ফোল্ডারগুলো এখানে অ্যাড হতে থাকবে যা যা করানো হবে। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি ডাউনলোড দিস projects in your machine and you can run them if you want to, but I would recommend you to create your own project, কারণ আপনি আরেকজনের প্রজেক্ট দেখে আপনার আসলে গ্রোথ হবে না unless you do it yourself. ওকে, নিজেকে করতে হবে। তাহলে এটাও আরেকটা, this is another important link that you need to use. নেক্সট আমাদের কিছু টুল ইউজ করতে হবে, মানে এই আইডিটা ইউজ করতে গেলে আপনাকে কয়েকটা জিনিস ডাউনলোড করতে হবে। আইডি লাগবে, জেডিকে লাগবে, JDK means Java Development Kit. IDE, there are 3 IDEs popularly used for Java development: IntelliJ, NetBeans, Eclipse. আমরা NetBeans ইউজ করেছি, এখন IntelliJ ইউজ করছি। এটার সাথে আপনার JDK লাগবে, then you need a plugin, and also we need another independent software called Scene Builder to create the user interface. তাহলে এগুলো কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টলেশনের সিকোয়েন্স গুলো কি হবে, এগুলোর জন্য আমি আমার এক স্টুডেন্টকে বলেছিলাম, স্টুডেন্টকে এর আগে, এটা 2 সেমিস্টারের পুরনো, সো যেদিকে ভার্সনটা আলাদা, তো এটা দেখলে পরে আপনারা বুঝে যাবেন যে আপনার নিজের ল্যাপটপে, এখানে তো ইনস্টল করা আছে, তার নিজের ল্যাপটপে কিভাবে এটা রেডি করতে হবে। ওকে, না, কারণ আমরা এখানে আপনাকে একটা পার্টিকুলার এনভায়রনমেন্টে এক্সাম কন্ডাক্ট করা হবে। হ্যাঁ, আপনার প্রজেক্ট ফোল্ডার ভিএস কোডের ফোল্ডার, আমাকে তাহলে আবার সেটা ভিএস কোডে ইভ্যালুয়েট করতে হবে, তাই না? তো ওইটা করা যাবে না।
So you learn another environment. So এই openness আপনাকে থাকতে হবে। I learn multiple, I have to learn, তাই না? And keep learning. আচ্ছা, তো তাহলে এই হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট লিঙ্কস so far, but more links will come over the time. ঠিক আছে? আচ্ছা, কোর্স আউটলাইনে যদি আপনি যান, এখানে কোর্স আউটলাইন থিওরি এবং ল্যাব দুইটাই আছে, তো ওপেন করা আছে অলরেডি। তো এই কোর্স আউটলাইনে যাওয়ার আগে আমি একটা বলে দেই যে এইখানে আমরা আসলে এই কোর্স থেকে আপনাকে একটা কোর্স প্রজেক্ট করতে হবে, হুইচ ইজ রিলেটিভলি লার্জ প্রজেক্ট, টিম প্রজেক্ট। ওকে, তো তার জন্য আপনাকে টিম ফর্ম করতে হবে। সো ইন দিস সেকশন উই হ্যাভ 34, বাট অ্যাড্রপ এখনো বাকি আছে। সো লেটস সে 36 যদি ধরি, তাহলে 9টা গ্রুপ হবে। ওকে, 4 জন করে। তাহলে আপনারা নিজেরা এখন সবাই যেহেতু নাই, 4 জন নাও হতে পারে, বাট যদি হয়ে যায় এখানে 4 জন তো ভালো। যদি ধরেন এখান থেকে 2 জন বা 3 জনও হয়, ওই টেবিলে আপনার এন্ট্রি দিয়ে ফেলবেন। ওকে, তা আপনাদের সেকশনের জন্য কি সাউন্ড হয় কি? হ্যাঁ, বন্ধ করেন। কি দেখতেছেন? ইউটিউব? হ্যাঁ, বন্ধ করবেন। হ্যাঁ, তো এখানে একটা টেমপ্লেট দেওয়া হবে, ইউ উইল গেট এ টেমপ্লেট। ওকে, তাহলে উইকেন্ডের মধ্যে গ্রুপটা ফর্ম করে ফেলবেন। তো আপনাদের ধরেন গ্রুপ 1 to 10 হচ্ছে সেকশন 1, তা আপনাদের সেকশন 6, তাই না? 8টা গ্রুপ মানে 80 পর্যন্ত যাবে। তাহলে 6 এর গ্রুপ নাম্বার কত থেকে হবে? 51 to 60। হ্যাঁ, তাহলে 51 to 60 যেহেতু 9টা, 59 পর্যন্ত, তাহলে ওটা দেওয়াই থাকবে। তাহলে ওখানে না, ক্রস সেকশন করা যাবে না, কারণ এখানে আপনার ইন্টারাকশনের ব্যাপার আছে। হ্যাঁ, গ্রুপ ওয়াইজ আপনাদের কাজ করতে হবে, আমার কাছে আসতে হবে। হ্যাঁ, তো এটার জন্য একটা টেমপ্লেট পাবেন, আরো টেমপ্লেট আসবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাসরুম। এন্ড অল দ্য নোটিস আপনি স্ট্রিমে পাবেন, এবং এই নোটিসের একটা ব্যাকআপ আপনি আবার এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাবেন। তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে হবে। অলরেডি এখানে পুরনো স্টুডেন্ট অনেকেই আছে, তারাও হেল্প করে। এটা খুব অ্যাক্টিভ একটা গ্রুপ, প্রচুর ডিসকাশন হয়। হ্যাঁ, প্রচুর ডিসকাশন হয়, প্রবলেম সলভিং হয়। তো সিনিয়ররাও আছে, প্লাস এখানে এসওডিরা আপনাদের যে টিউটোরিয়াল লিঙ্ক ফিঙ্ক ইত্যাদি নোটিস, হ্যাঁ, আমি আপনাদের কিছু নোটিস দিলে সব এখানেই হবে। তো এটাতে জয়েন আপনাদের করতে হবে। ওকে, 8 সেকশনের জন্য, এটা শুধু আমার সেকশন বলে না। তো এটা জয়েন করবেন কোথায়? এটা লিঙ্ক কোথায় পাবেন? এই যে থিওরির কোর্স আউটলাইনে পাবেন, যেটা ক্লাসরুমে অলরেডি আছে। এই যে দিস ইজ দ্য লিঙ্ক টু জয়েন। ওকে, দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা করে ফেললেন। এরপরে এসওডিদের শিডিউল যদি দেখতে চান, তাহলে এখানে আপনি এসওডিদের শিডিউল পাবেন, এটা লাইভ ডাটা। তাহলে আমাদের এসওডিরা আপনাদের প্রতিদিন সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যার পরে 2টা করে টিউটোরিয়াল হবে, 2 ঘন্টা করে। কেউ 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা, আবার কেউ হয়তো এটা এএম হবে, 12টা পিএম না এএম, রাতেরটা এএম, দুপুরেরটা পিএম, যাই হোক বুঝতেছেন যে রাত 10টা থেকে। আবার কেউ হয়তো আপনার যেমন 7টা থেকে 9টা। হ্যাঁ, তো প্রতিদিনই থাকবে, সবগুলো আপনি অ্যাটেন্ড করতে পারবেন না, কারণ সব দিনই তো 4 ঘন্টা করে টিউটোরিয়াল অ্যাটেন্ড করবেন, আরো কোর্স থাকবে, কিন্তু মিনিমাম নাম্বার অফ টিউটোরিয়াল আপনাকে অ্যাটেন্ড করতে হবে। ওকে, সো তাহলে আপনার যেটা হবে এটা কাজে লাগবে, মিড টার্ম ফাইনাল প্রজেক্টে কাজে লাগবে। তাহলে আমরা কথার কথা, এন নাম্বার অফ টিউটোরিয়াল যদি হয়, তাহলে তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ নাম্বার অফ টিউটোরিয়াল আপনি অ্যাটেন্ড করবেন। ওকে, ওটা অটোমেটেড অ্যাটেন্ডেন্স নিয়ে না হয়, প্লাগইনস দিয়ে। আপনাকে মুখে বলতে হবে না আসি, মিটে কানেক্টেড থাকলে আপনার অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। ওকে, তো এইটা হচ্ছে অনলাইন। এর বাইরে 1-to-1 যদি হেল্প লাগে অন ক্যাম্পাস, সেটা ওই যে ওরা দিয়েছে, কবে কাকে পাওয়া যাবে। তাহলে আপনি যদি ধরেন সানডেতে আপনি যদি 4টা থেকে 6টার মধ্যে মিট করতে চান, তাহলে আপনি মারুফকে বলতে পারেন। ওকে, বা সানডে টুইসডে 10টা থেকে 11টার মধ্যে যদি মিট করতে চান, ও যেহেতু 1 ঘন্টা করে দিচ্ছে, ওই জন্য ওর 2 দিন, ও আবার একদিনে 2 ঘন্টা দিচ্ছে। হ্যাঁ, তাহলে এইভাবে
আপনারা ওয়ান টু ওয়ানও ওদেরকে কল করতে হবে যে ভাই আমার একটু হেল্প দরকার এই বিষয়। আচ্ছা আমি লাইব্রেরিতে আছি, ওখানে চলে আসেন, বা আমি এই যে বারান্দায় টেবিলে বসে আছি, ওখানে আসো। হ্যাঁ, তো ওই ভেন্যুটা ফোনে ঠিক করে নিতে হবে, সো ইউ ক্যান গেট দ্য ওয়ান টু ওয়ান হেল্প। ঠিক আছে, এটাও আছে। এর বাইরে ইউ ক্যান অলসো সি দ্য টিউটোরিয়াল প্রোগ্রেস। তাহলে টিউটোরিয়ালের জন্য এখানে স্টুডেন্টরা প্রত্যেকটা সেশনের পরে they will submit this data. So you can actually view here যে কোন ডেটে কে নিয়েছে টিউটোরিয়ালটা, কোন স্টুডেন্ট নিয়েছে, হোয়াট ওয়াজ দ্য টপিক। ওরা একটা ব্রডলি একটা টপিক বা একটা শর্ট ডেসক্রিপশন দিবে যে আজকে টিউটোরিয়াল এই করানো হলো, আর ভিডিও লিঙ্ক থাকবে, আর আপনাদের অটোমেটেড যে অ্যাটেন্ডেন্স সেটাও থাকবে, ওটা আমাদের জন্য। তো তাহলে আপনি এই টপিক দিয়ে পরীক্ষার আগে বা প্রজেক্ট কোথাও আটকে গেলে you can always ask them in the tutorial, but other than that, if you also want to view them, you can actually, based on the topic and who has given the tutorial, you can actually watch that video from here. এটা খালি কেন, কারণ টিউটোরিয়াল শুরু হয় নাই, নেক্সট সানডে থেকে শুরু হবে। ওকে, তাহলে আমরা কিন্তু কোর্সটাকে খুব অর্গানাইজড এবং স্ট্রাকচারড ওয়েতে এটাকে কন্ডাক্ট করি, প্রফেশনাল একটা অ্যাটিটিউড নিয়ে। তাহলে আপনাদের এন্ড থেকেও একটা প্রফেশনাল অ্যাটিটিউড থাকতে হবে যে আমি এখানে আসছি, কিছু শিখবো, কিছু এক্সপেরিমেন্ট করব, কিছু সেন্স অফ অ্যাচিভমেন্ট হবে, আমি একটা প্রোডাক্ট দাঁড় করাবো দিন শেষে, এবং এইটা আমার লং রানে অন্যান্য কোর্সগুলোতে এই ডিগ্রি কমপ্লিট করতে গিয়ে আমার একটা কাজে লাগবে, ইন্ডাস্ট্রিতেও কাজে লাগবে। তাহলে সিএসসি করতে আসছেন, নিশ্চয়ই আপনি বন্ধু বান্ধবের চাপে পড়ে করতে আসেন না, আপনার প্যাশনের জায়গা থেকে আসছেন, তাহলে ওই মাইন্ডসেটটা রাখতে হবে। ওকে, any question so far? Anyone? জি বলেন। নাই? ক্লিয়ার? ওকে, আর আমার ভিডিওগুলো আপনি সরাসরি ইউটিউবে গেলেই ওখানে সব পাবেন, ইনক্লুডিং প্রিভিয়াস সেমিস্টার ভিডিও। ওকে, তাহলে আসেন এখন আমরা একটু কোর্স আউটলাইন নিয়ে কথা বলি। সো পিওসিও তো বোঝেন, হ্যাঁ? না, কোর্স আউটলাইনে যে পিওসিও থাকে। I have done my degree from University A, my CGPA 3.2, and my friend did from University B, his CGPA is 3.5. Who is better student? CGPA 3.2 না CGPA 3.5? তার মানে if you just look at the number, it's difficult to evaluate the quality of that student. তাহলে আপনার মেজারেবল কিছু আউটকাম থাকতে হবে যেটার উপর বেস করে মেজার করা যাবে। এই জন্য এটাকে বলা হয় আউটকাম বেসড এডুকেশন বা ওবিই। এখন অ্যাক্রেডিটেশন নিতে গেলে কোনো প্রফেশনাল বডি দিয়ে আপনার ডিগ্রি প্রোগ্রামকে সার্টিফাই করাতে হলে ওবিই ম্যান্ডেটরি। আইবিও এই প্রক্রিয়ার মধ্যে আছে। আমরাও আমাদের এই ডিগ্রি প্রোগ্রামটাকে অ্যাক্রেডিটেশনের জন্য কাজ করছি। সো আমাদের এখানেও আউটকাম বেসড এডুকেশন এই স্ট্রাকচারটা ফলো করা হচ্ছে। তো টু ডু দ্যাট, আপনার যে প্রোগ্রাম থেকে আপনার যে আউটকাম আসবে সেটাকে বলা হয় পিও বা প্রোগ্রাম আউটকাম, বা পি হলো প্রোগ্রাম লার্নিং আউটকাম। নাও হোয়াট ইজ ইয়োর প্রোগ্রাম? নো, দ্যাটস ইয়োর কোর্স। হোয়াট ইজ ইয়োর প্রোগ্রাম? বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। কারোর জন্য এটা হতে পারে বিবিএ ইন ফাইন্যান্স, কারোর জন্য হতে পারে এমবিএ ইন এমআইএস, তাই না? কারোর জন্য হতে পারে বিএসসি ইন ফার্মেসি। দ্যাট ইজ ইয়োর প্রোগ্রাম। তাহলে এক এক প্রোগ্রামের এক্সপেক্টেড আউটকাম এক এক রকম। ইঞ্জিনিয়ারিং ডিগ্রির জন্য 12টা প্রোগ্রাম লার্নিং আউটকাম ডিসাইড করা আছে। ওকে, এই প্রোগ্রাম লার্নিং আউটকাম গুলো যেমন ধরেন আপনার টিম ওয়ার্ক বা ইঞ্জিনিয়ারিং নলেজ আপনার থাকবে, বা আপনি একটা প্রবলেম অ্যানালাইজ করতে পারেন, তা একটা প্রবলেম অ্যানালাইসিস করতে পারেন, এই ক্যাপাবিলিটি যদি আপনার না থাকে, ইউ আর নট এলিজিবল টু গেট অ্যান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
তাহলে আপনার এই যে প্রবলেম অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি আছে, এই এই স্কিল আপনি কিভাবে বিল্ড করবেন? ফ্রম দ্য কোর্সেস। এখন সব কোর্স থেকে তো সব লার্নিং আউটকাম আসবে না, তাই না? বা আপনার 50টা কোর্স আছে, 50টা প্রত্যেকটা কোর্স থেকে তো 12টা করে প্রোগ্রাম লার্নিং আউটকাম স্যাটিসফাই করা যাবে না। যেমন টিম ওয়ার্ক, অনেক কোর্সে আছে কোনো টিম ওয়ার্কই নাই, তাই না? আবার এখানে আপনাকে একটা টিম প্রজেক্ট করতে হবে, এই কোর্সে টিম ওয়ার্ক আছে, ডাটাবেস কোর্সে টিম ওয়ার্ক আছে। তাহলে সব কোর্স থেকে সব আসবে না। তাহলে যখন আমরা একটা কোর্স ডিজাইন করি, বেসড অন দ্যাট দ্য কোর্স কোঅর্ডিনেটর অ্যান্ড ফ্যাকাল্টিরা মিলে এই কোর্সের একটা এক্সপেক্টেড আউটকাম ঠিক করা হয়। তাহলে আমাদের এই কোর্সেরও কিন্তু একটা এক্সপেক্টেড আউটকাম আছে। তাহলে এটা হচ্ছে আমার, আমি যদি এটাতে চাই, তাহলে আমরা যদি দেখার চেষ্টা করি, দেখেন এখানে দেখেন আমার এই যে এটা থিওরির আউটলাইন, এখানে আমার 3টা কোর্স আউটকাম আছে, CO1, CO2, CO3। প্রথমটা বলা হচ্ছে কি, যে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে বেসিক কনসেপ্টগুলো শিখবেন বা জানবেন, এবং অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের বেনিফিট সম্বন্ধে আপনি অবগত হবেন। দেন ইউ উইল বি এবল টু ডিসাইড যে কখন ওপি ফলো করতে হবে ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট, কখন না। সব ধরনের ডেভেলপমেন্টের জন্য সব ধরনের প্যাটার্ন অ্যাপ্রোচ ইজ নট সুইটেবল। তাহলে এই স্কিলটা আপনি যখন দক্ষ, মানে এই স্কিলটা আপনি অ্যাচিভ করবেন এই কোর্সটা করলে পরে, এটা এক্সপেক্টেড। দ্যাট ইজ দ্য ওয়ে দ্য কোর্স ইজ ডিজাইন্ড। তাহলে এইটা আমার এখন একটা কোর্স আউটকাম 1। এইটাকে আমি ম্যাপ করছি যে দিস উইল কন্ট্রিবিউট টু দ্য প্রোগ্রাম আউটকাম 1 বা এ, যেটা কিনা ইঞ্জিনিয়ারিং নলেজ। এই কোর্স থেকে যেহেতু আপনি একটা কোর্স প্রজেক্ট করবেন, আপনাকে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম অ্যানালাইসিস করতে পারতে হবে and understand the requirements of the solution। তাহলে আপনি একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন ইউজিং অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। তাইলে ডেভেলপ করতে হলে আগে তো আমাকে প্রবলেমটা অ্যানালাইসিস করে তার রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝে নিতে হবে, নাহলে আমি সলিউশন তৈরি করবো। তাহলে আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে পারেন to proceed towards the solution, building the solution for the real world problem. This skill you will acquire from this course. এটাকে আমরা বলছি, এইটাকে আমরা আবার ম্যাপ করছি প্রোগ্রাম আউটকাম 2 বা বি, which is প্রবলেম অ্যানালাইসিস। তাহলে এই যে 12টা প্রোগ্রাম আউটকাম ঠিক করা আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আইবি ডিসাইড করে নাই, এটা ইউজিসিও ডিসাইড করে, এটা গ্লোবালি ডিসাইড করা। ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামিংয়ের জন্য দিস আর দ্য পিও। এখন আবার বিভিন্ন কোর্সের যে কোর্স সিও গুলো থাকবে, সেগুলোকে আমরা ম্যাপ করব টু ডিফারেন্ট পিও। থিওরিতে ল্যাবে যদি যাই, ওখানে আমার যেহেতু কাজটা মেইনলি প্র্যাকটিক্যাল, হাতে কলমে কাজ, ওখানে সিও গুলো হচ্ছে ওইরকম। এই যে আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এপিআই ফ্রেমওয়ার্ক ইউজ করবেন, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য। এটা হচ্ছে পিও 5 বা ই। এটা আই, আই মানে কত? এবিসিডি এফ জি, পিও 9 আই, হ্যাঁ। তাহলে আমার এখানে এই যে, তাহলে এখানে দেখেন পিও ই মানে ইউজ, আপনি মডার্ন টুল ইউজ করতে জানেন, যেটা এখানে আপনাকে করতে হবে। আপনি টিম ওয়ার্কে কাজ করতে পারেন, যেটা এখানে করতে হবে। আপনি আপনার কমিউনিকেশন বিল্ড করতে হবে, টিমের মধ্যে হেলদি কমিউনিকেশন রাখতে হবে, ওকে, প্রেজেন্টেশন। তো তাহলে প্রত্যেকটা কোর্সের এই সিও পিও গুলো ম্যাপিং করা আছে, ইম্পর্টেন্ট, এবং ওইভাবে আপনার গ্রেডিং গুলো হবে, ওকে। এখন আমরা যদি এই কোর্স কন্টেন্ট, এটা আপনি পড়ে নিয়েন, এখানে ডিসক্রাইব করা আছে, এটাতে আমি যাচ্ছি না, আপনারা পড়ে নিন, কোশ্চেন থাকলে পড়েন। But now how we are going to conduct, how we are going to evaluate your CO achievement through different evaluation components. So now we have only 4 components. Quiz, যেটা আমরা বলছি ইঞ্জিনিয়ারিং নলেজ, আমরা কনসেপ্ট টেস্ট করা হবে কুইজ দিয়ে, ওকে। তার মানে এটা CO1। তো 3টা কুইজ কন্ডাক্ট করা হবে গুগল ফর্মে, এমসিকিউ কোশ্চেন 10টা করে থাকবে।
You have to submit the Google form, multiple choice questions. But randomly দিলে আপনি হয়তো একটা দুটো বেশি কারেক্ট করতে পারবেন না। তা আপনার কনসেপ্ট থাকলে আপনি 10টাতে 10টাও পারবেন। তাহলে ওখানে আসলে কনসেপ্ট টেস্ট হবে। So 10 question 15 minutes. Now এই তিনটা গুগল কুইজ ফর্ম কুইজ থেকে আমরা বেস্ট টু কাউন্ট করব, দ্যাট ইজ 10% মার্ক। ওকে, হ্যাঁ এটা 15 মিনিটের তো ক্লাসের মধ্যেই হবে, সবই ক্লাস আওয়ারে হবে, মিডটা মতো ক্লাস আওয়ারেই হয়। এখানে বসে দিবেন। হ্যাঁ, এরপরে আপনার মিড টার্মে হচ্ছে 20%। তো মিড টার্মে আপনাকে একটা জাভা প্রজেক্ট বানাতে হবে সামনে বসে, কোনো লেখালেখি নাই। ওকে, সো ইউ ক্রিয়েট দ্য জাভা প্রজেক্ট। একটা জাভা প্রজেক্ট যখন আমরা বানাচ্ছি আইডিতে, একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট হচ্ছে। So at the end of the time, you zip that folder, upload it. That's your midterm. Okay? Finally 40, mid-এ 20, quiz-এ 10, 70. তাহলে থাকলো 30. 30 হচ্ছে প্রজেক্ট, গ্রুপ প্রজেক্ট। এই 30 ব্রেকডাউন আমাদের ল্যাবে বলা আছে। ল্যাবে গেলে এটা পাবেন। ওকে, নাও ব্রেকডাউনটা কিভাবে হচ্ছে? Let's say your group project is IRAS. তাহলে আপনি কি করবেন? কালকে থেকে কোড লেখা শুরু করবেন নাকি? তাহলে কি করবেন? আপনি না জানেন যে আপনার অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট কি, হাউ ক্যান ইউ ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্ট, তাহলে আগে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে। তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে ফেললেন, তো করলেই হবে না, ওটা একটা রিপোর্ট তৈরি করতে হবে। সেটাই হচ্ছে আপনার একটা টেমপ্লেট দেওয়া হবে, ওই যে টেমপ্লেট সেকশনে ক্লাসরুমে যেটা দেখলেন। তাহলে এই রিপোর্টেরও একটা টেমপ্লেট পাবেন, সেই টেমপ্লেট অনুযায়ী রিপোর্টটা আপনারা বানাবেন। বানালে পরে যেটা হবে যে you will have all the data to describing all the requirements of that application. তাহলে it will contain যে আমার আইরাসের কথাই যদি বলি, যে আইরাস কারা ইউজ করবে, তাহলে ফ্যাকাল্টি, স্টুডেন্ট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডমিশন অফিসার, কন্ট্রোলার অফ এক্সাম, রেজিস্ট্রার, অ্যাকাউন্টেন্ট, ওকে, লাইব্রেরিয়ান, এটসেট্রা এটসেট্রা, এই বিভিন্ন 30টা ইউজার। আবার স্টুডেন্টের ফাংশনালিটি, স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট ইউজার আপনি আইরাসে কি করতে পারবেন? আপনি ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন করতে পারবেন, কোর্স সেশন করতে পারবেন, মেজর মাইনর ডিক্লেয়ার করতে পারবেন, অ্যাড ড্রপ করতে পারবেন, বিল পে করতে পারবেন, এটসেট্রা এটসেট্রা। অ্যাজ এ কন্ট্রোলার অফ এক্সাম কি করা যাবে, অ্যাজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট কি করা যাবে থ্রু আইরাস, অ্যাজ এ ফ্যাকাল্টি আমি কি করতে পারি। তাহলে এগুলোই তো আমাকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে তুলে আনতে হবে। তো সেইটা আমার একটা রিপোর্ট বানাতে হবে, এটা হচ্ছে প্রথম মাইলস্টোন। এইটা যখন হয়ে যাবে তখন আমি আসলে সিস্টেম ডিজাইনে চলে যেতে পারবো। তাহলে সিস্টেম ডিজাইনে যাওয়ার আগে এখন আমরা কিছু ব্রেন ওয়ার্ক করে আসি। তা আমি যেটা বললাম যে স্ক্র্যাচ প্যাড আপনাদেরকে একটা দেওয়া হবে, বলা হয়েছে, অর্থাৎ বোর্ডে না লিখে আমি সব প্রশ্নটা তৈরি করি, সেটা আপনারা পাবেন। সো আই থিঙ্ক দিস ইজ দ্য স্ক্র্যাচ প্যাড। তাহলে গতকালকে যেটা হয়েছে সেটা দিয়ে শুরু করি। এই কোশ্চেনগুলো একটু ধারাবাহিকভাবে আমরা আলোচনা করি, যদি কোর্স আউটলাইনে ফেরত যায় তাহলে কোর্স আউটলাইনের বাকি জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। ওই জন্য ওখানে আমি এখন একটা পজ দিলাম। ওকে, নাও আই এম শিওর ইউ হার্ড অফ দ্য টার্ম ইন্ট। হোয়াট ইজ ইন্ট? ঠিক আছে, হোয়াট ইজ ইন্টিজার? Data type. Good. Data type. Okay. Now, primitive data type. Data type can be broadly, classification of data type can be two: primitives and user defined. Primitives means the built-in data type, basic data type, which already known to compiler. It's built in inside the compiler. Every compiler knows what are the basic data type, primitives. Okay? So তাহলে, as she said, int is a primitive type used to represent whole number in a specific range. 20 ডিজিটের একটা নাম্বার ইন্টিজার লেখা যাবে। ওকে,
কেন রাখা যাবে না? ক্যান ইউ সে? রেঞ্জ রেঞ্জ ডিসাইড করে কে? বেসড অন হোয়াট? হ্যাঁ, মেমোরি। তাহলে ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইট। 4 বাইট মানে 32 বিট, তাহলে 32টা 01। তাহলে হাইয়েস্ট ভ্যালু ক্যান বি 32 ওয়ান্স, আর লোয়েস্ট ভ্যালু 32 0 মানে 32 0 মানে 0। তাহলে 0 হচ্ছে লোয়েস্ট ভ্যালু আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 32টা 1। আচ্ছা, 3টা ডিজিট যদি আপনাকে দেওয়া হয়, রোডে হাউস নাম্বার দেয় না? তাহলে ধরেন আপনার একটা রোডে অনেকগুলো হাউস আছে, প্লট। আপনাকে বলা হলো যে 2টা ডিজিটের বেশি ইউজ করা যাবে না টু গিভ এ হাউস নাম্বার। তাহলে হাউ মেনি হাউস ইউ ক্যান হ্যাভ অন দ্যাট রোড? 10। 2টা ডিজিট, হ্যাঁ, 100, 00 to 99। তাইলে আপনার রেঞ্জ বা ক্যাপাসিটি অফ 2 ডিজিট ইজ 100, 0 to 99, 100। তাহলে এটা ডেসিমাল নাম্বার না? তো ডেসিমালের বেস হচ্ছে 10, কয়টা ডিজিট ইউজ করলেন? তাহলে 10 to the power 2 is 100। এখন এটা যদি আপনাকে বলা হয় যে বাইনারি নাম্বার মানে 0 আর 1, তাহলে এখানে 2টা ডিজিট দিয়ে কয়টা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবেন? 4, 0 0 0 1 1 0 1 1, দ্যাট ইজ দ্য অনলি পসিবিলিটি। তাহলে এটার বাইনারির বেস হচ্ছে 2, যেহেতু 2টা ডিজিট, আর 2টা ডিজিট ইউজ করছেন, তাহলে 2 to the power 2 4। ঠিক আছে? তো 2 to the power 10 হচ্ছে 1024, তাহলে 2 to the power 20 হচ্ছে 1024 টাইমস 1024, মানে 1024 1000 এর ক্লোজেস্ট, এই জন্য এটাকে বলা হয় কিলো। কিলোগ্রাম মানে 1000 গ্রাম, এটা ডেসিমাল নাম্বার সিস্টেম। 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, 10 to the power 3। কিন্তু 1 কিলোবাইট ইজ নট 1000 বাইট, কারণ এটা পাওয়ার অফ 2 হবে। তো পাওয়ার অফ 2 তে 1000 এর ক্লোজেস্ট হচ্ছে 1024। তাহলে 1 কিলোবাইট মানে কিন্তু 1024 বাইটস, নট 1000 বাইট। তাহলে 1000 কে 1000 টাইমস করলে হয় মিলিয়ন, 10 to the power 6, 10 লাখ। কিন্তু বাইনারিতে মিলিয়ন মানে 1024 টাইমস 1024 মানে 2 to the power 20। তো এটা 1 মিলিয়নের থেকে একটু বেশি হবে, যেহেতু ওখানে 24 ফ্যাক্টর আছে। তো ওইটাকে আমরা বাইনারিতে বলি মেগা। ওকে, 1 মেগাবাইটস মানে 1024 টাইম 1024 বাইটস, মানে 1 মিলিয়ন প্লাস, 1 মিলিয়ন একটু বেশি হবে বাইটস। বিলিয়ন বা 100 কোটি, যেটা ডেসিমালে 10 to the power 9, মানে 1000 টাইমস 1000 টাইমস 1000, 10 to the power 9, 100 কোটি। তাহলে এখানে 1024 টাইমস 1024 টাইমস 1021 to the power 30, which is 1 বিলিয়নের একটু বেশি। তাহলে এটাকে বলা হয় গিগা। তাহলে ডেসিমাল বিলিয়নের ইকুইভ্যালেন্ট হচ্ছে গিগা। ওকে, তাহলে আপনার 12 জিবি র্যাম মানে 12 বিলিয়ন প্লাস বাইটস। ঠিক আছে? তাহলে আমার 2 to the power 30 মানে 1 গিগা, 1 বিলিয়ন। তাহলে 2 to the power 31 2 বিলিয়ন, 2 to the power 32 4 বিলিয়ন, 4 বিলিয়ন মানে 400 কোটি। তাহলে 32টা 1 দিলে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 400 কোটি। তা আপনি যদি 5000 কোটি টাকার মালিক হন, ওই অ্যামাউন্টটা তো ইন্টিজারে রাখা যাবে না। ইনফ্যাক্ট 400 কোটিও রাখা যাবে না, কারণ এটা অল পজিটিভ না, হাফ নেগেটিভ হাফ পজিটিভ। তার মানে 200 কোটি পর্যন্ত আপনি রাখতে পারবেন। তার মানে এই নিউমেরিক ডাটা টাইপের একটা রেঞ্জ থাকে। তাহলে ইন্টিজার হচ্ছে একটা প্রিমিটিভ ডাটা টাইপ ইউজ টু রিপ্রেজেন্ট হোল নাম্বার ইন এ স্পেসিফিক রেঞ্জ। ওকে, আচ্ছা, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমরা পেলাম বা আমরা আগে থেকেই জানি। নেক্সট কোশ্চেন হচ্ছে, ওকে, নাও ইন দ্যাট কেস ক্যান ইউ নেম সাম প্রিমিটিভস, যেগুলো আপনারা অলরেডি জানেন। ইন্ট আমি একটা বলেছি, আরো কয়েকটার নাম বলেন। ফ্লোট ফর ফ্র্যাকশনাল ভ্যালু, তারপর ফ্লোট আর কি? স্ট্রিং ফর টেক্সট, তারপর বুলিয়ান ফর ট্রু ফলস,
CHAR, care বা চার যেটাই বলেন, ফর এ সিঙ্গেল ক্যারেক্টার। আবার এই ইন্টিজারেরও আপনার যদি রেঞ্জ কম দরকার হয় তাহলে আপনি শর্ট ইউজ করতে পারেন। আবার যদি ইন্টিজারের থেকে বড় রেঞ্জ দরকার হয় লং ইউজ করতে পারেন। ফ্লোটের যে প্রিসিশন, ডেসিমাল পয়েন্টের যে প্রিসিশন, এটা প্রিসিশন যদি হায়ার প্রিসিশন আপনি ডাবল ইউজ করতে পারেন। এরকম দিস আর অল প্রিমিটিভস এক্সেপ্ট স্ট্রিং। স্ট্রিং ইজ নট এ প্রিমিটিভ। তাহলে স্ট্রিং কি? স্ট্রিং ইজ এ ক্লাস। Okay. The next question, what is class? বলেন। What is class? So it's an object. It's an object. No, class is not an object. Huh? Template has a different meaning. টেমপ্লেটেড ক্লাস হতে পারে, নন টেমপ্লেটেড ক্লাস হতে পারে। সো টেমপ্লেট আর ক্লাস এক জিনিস না। ক্লাস হচ্ছে ইউজার ডিফাইন টাইপ। A class is a user defined type. Primitives তো কম্পাইলার জানে, কিন্তু primitives দিয়ে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। You need your own custom type for your own application, for your own project. So for your own project, you need your own custom types. So you have to create those types. So when you create a class, that becomes a type. Now in DS course, we have created node class, linked list class, queue, stack, graph, tree. So তাহলে এই ক্লাসগুলো আপনারা যখন বানিয়েছেন, বেসিক্যালি দে বিকেম টাইপ। ওকে, সো দ্য ক্লাস নেম বিকামস এ টাইপ। তো যখনই আমরা একটা ক্লাস বানাই, নোড ক্লাস, তখন কম্পাইলার নোডকে একটা টাইপ হিসেবে রিকগনাইজ করে। যখন আমরা তার মানে স্টুডেন্ট বলে যখন আমরা একটা ক্লাস বানাই, কম্পাইলার তখন স্টুডেন্টকে একটা টাইপ হিসেবে রিকগনাইজ করে। এগুলো আগে থেকে জানা টাইপ না, আপনার প্রজেক্টের জন্য আপনি ক্রিয়েট করছেন। সো ফর ইউর প্রজেক্ট, কম্পাইলার উইল রিকগনাইজ দ্যাট অ্যাজ এ টাইপ। ওকে, নাও নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ভেরিয়েবল? Something that stores Something that stores a data type. data of a specific type. And why it is not variable? Why it is variable? I don't get your question. Or why it is called variable? Variable না বলে variable ও তো বলা যেতে পারতো, variable ও বলা যেতে পারতো। It can vary. The content can vary. তার মানে variable basically it represents a memory where you store content of a specific data type, and that content is also can be changed over time or vary. So it is technically যদি বলি, it is a named memory. ওই যে 4 বাইট আমার এই 12 বিলিয়ন বাইটস এর মধ্যে কোন 4 বাইট? এই বাইট নাম্বার নিয়ে আমি বসে থাকবো নাকি? বরং আমি একটা নাম দিয়ে দিচ্ছি এক্স। তাহলে আমি এক্স বললেই, এক্স ইকুয়াল টু ইনপুট বললেই এক্স রিপ্রেজেন্ট দ্যাট বাইট। তাহলে ভেরিয়েবল হচ্ছে একটা নেম মেমোরি টু রিপ্রেজেন্ট অ্যান ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স মানে যেটা এক্সিস্ট করে অফ দ্যাট স্পেসিফিক টাইপ। ওকে, যেমন ইন্ট এক্স। তাহলে এক্স রিপ্রেজেন্ট 4 bytes in your RAM which can store an integer data, integer type data বা ভ্যালু only. এখানে চাইলেও আমি ফ্র্যাকশন রাখতে পারবো না, টেক্সট রাখতে পারবো না, আমাকে শুধু হোল নাম্বারই রাখতে হবে। ওকে, যেটা ইন্টিজার হিসাবে কোয়ালিফাই করে। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ অবজেক্ট? So it's a user-defined type of memory. ইউজার ডিফাইন্ড টাইপ তো হচ্ছে ক্লাস। So it's not a classic memory. ক্লাস উইথ মেমোরি আবার কি? ক্লাস কি ধরা যায়? এই আইএনটি এটা কি ধরা যায় না ছোঁয়া যায়, না এটা স্মেল করা যায়?
বাট এক্স কে আপনি ধরতে পারবেন র্যামের মধ্যে। এক্স ইজ নাথিং বাট রেফারেন্স টু দ্যাট 4 বাইট। এই যে n1 n2 এরা কি? এক্স কি? Variable. অফ হুইচ টাইপ? Integer. ইন্টিজার। n1 কি? Class. ভেরিয়েবল। অফ হুইচ টাইপ? Not. নোড। তাহলে ক্লাস ভেরিয়েবলকেই বলা হয় অবজেক্ট। ওকে, it is nothing but a class variable, okay, with memory as you said. আমরা জানি যে মেমোরি ছাড়া তো আসলে ভেরিয়েবল ইউজলেস, তার মানে আমরা ধরে নিতে পারি যে উইথ লিখে দেই উইথ ভেরিয়েবল, উইথ মেমোরি, হ্যাভিং মেমোরি। ওকে, আচ্ছা, এখন বলেন তো আমরা এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলছি কেন? আমরা তো ক্লাস ওরিয়েন্টেড প্রোগ্রামিংও বলতে পারতাম। So if I give you a problem, you take input of 2 numbers from user and show the average. What do you need to do? কি করতে হবে এই প্রবলেমটা সলভ করতে হলে? What will you do? Variable. হ্যাঁ, আগে variable ইয়া করতে হবে। ভেরিয়েবল নিতে হবে, ডিক্লেয়ার করতে হবে। Then- লেটস সে x and y, তারপর তারপর সেটাকে যোগ করে দেন কাকে যোগ করব? ভেরিয়েবল দুইটাকে। ভেরিয়েবল দুটোর ভ্যালু কি? Vector. তাহলে আগে ইনপুট নিতে হবে, Yes. তাহলে আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার করলে মেমোরি অ্যালোকেট হবে, তখন ওখানে ইনপুট নিতে হবে, কন্টেন্ট রাখা হবে, তারপরে ভেরিয়েবল দুটোকে যোগ করতে হবে, করে ডিভাইড করতে হবে, করে আবার ওটাকে প্রিন্ট করতে হবে। সো উই আর ডিলিং উইথ ভেরিয়েবল, উই আর নট ডিলিং উইথ আইএনটি। আইএনটি হচ্ছে একটা ডেসক্রিপশন, প্যাটার্ন, আইডিয়া। ওকে, it tells what is the characteristics of that content, but actually তো আমরা কন্টেন্ট নিয়ে কাজ করি। তাহলে আসলে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করি, টাইপ নিয়ে কাজ করি না। কিন্তু টাইপ ছাড়া তো ভেরিয়েবল হবে না, টাইপের রিয়েল এক্সিস্টেন্সই হচ্ছে ভেরিয়েবল। তো কাজেই আমরা আসলে এই ক্লাসের ভেরিয়েবল নিয়ে কাজ করি, অবজেক্ট নিয়ে কাজ করি, দ্যাটস ওয়াই ইট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, আচ্ছা, এখন আপনি আমাকে বলেন তো যে হোয়াট ইজ ফাংশন? Piece of code that can be reused again and again by calling that function. কে কল করবে? হ্যাঁ, কে ফাংশন কল করবে? তাহলে কোশ্চেন, হোয়াট ইজ ফাংশন? আপনি কি বললেন? Reusable block of code, right? Block of code, okay, and the block has a name. ওই ব্লকের নামটাই হচ্ছে ফাংশনের নাম। ওকে, ব্লক অফ কোড উইথ এ ব্লক নেম, সেটাই আসলে ফাংশন নেম, and that block of code can be executed time and time again by calling the function as many times as required. মোটামুটি এটা তো আমরা এগ্রি করি, রাইট? আচ্ছা,
Okay, so if we agree with that, তাহলে next question হলো who calls a function? Sir, anyone. A function can also call itself. Anyone বললে তো একটা এটাও তো একটা anyone. Define specifically বলেন. Okay. I use it. The caller. I use it to call it. Hmm? Another function can call it, or this function itself can call itself. তার মানে a function body inside a function body a function is called, তাই না? তাহলে a function is called as a call statement inside the body of a function. Okay, by another function, same function হতে পারে of a function. Same function হলে recursive call হয়ে যাবে। Recursion আপনারা জানেন, নিজেকে নিজে কল করছে। তো যাই হোক, এ বললাম। অ্যানাদারটাই মোস্ট কেসে হয়, or সেমও হতে পারে। তাহলে বডি, ওকে, ইনসাইড দ্য বডি, এটা ইম্পর্টেন্ট। তাহলে যার বডি থেকে কল করা হচ্ছে সেই হচ্ছে কলার। ওকে, তো তাহলে the function from which the call statement is made is the caller of called function. তাহলে কলার না থাকলে কলারও একটা ফাংশন। তাহলে আপনি যখন একটা ফাংশন বানাচ্ছেন সর্ট, এই ফাংশনটা কিন্তু এক্সিকিউট হবে না আনলেস সর্ট ফাংশন ইজ কল্ড ফ্রম দ্য বডি অফ অ্যানাদার ফাংশন। সেটা মেইন হতে পারে বা অন্য কোনো একটা ফাংশন হতে পারে, রাইট? ওকে, তাহলে আমরা ফাংশন বুঝতে পারলাম। নাও ফাংশন ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এটাতে আসছি। তার আগে আপনি আমাকে বলেন what is a member of a class? Class তো আমরা বুঝলাম। What is a member of a class? What is a member in the context of a class? No, object তো ক্লাসের ভেরিয়েবল। আমি বলি নাই যে ভেরিয়েবল অবজেক্ট কি, আমি বলেছি ক্লাসের মেম্বার কি। What is method? Functions inside a class. Okay, তাহলে anything inside a class block. Class also has a block. তাহলে anything inside the class body বা class block is a member. Okay, তো তাহলে এই যে নোড ক্লাসের শুরু আর শেষ, that is the block. তাহলে inside everything is member of the class. Now member can be member data, in this case node classের জন্য val and next. Now I can also add functionality to the class by adding member function to the class. Now in DS course it varies. কেউ কেউ বলে যে ডিএস কোর্সে আমরা যে ক্লাসগুলো বানাই ওখানে শুধু ডাটাই থাকে মেম্বার হিসাবে, অ্যাট্রিবিউট বলি, কোনো ফাংশন থাকে না। আবার অনেকে বলে যে না, আমাদের সেকশনে নোড ক্লাস, ইন্টারেস্ট ক্লাস আমরা ফাংশনও ইনক্লুড করেছি। তো যদি মেম্বার ডাটা যেগুলো থাকে সেগুলোকে আমরা আদর করে অলসো নোন অ্যাজ ফিল্ড, আর মেম্বার ফাংশন যেগুলো থাকে সেগুলোকে অলসো নোন অ্যাজ মেথড। মেথড মানে কি? একটা লিটারাল ডিকশনারি মিনিং মানে একটা প্রক্রিয়া, মানে একটা প্রসিডিউর, তার মানে এটা সেট অফ ইনস্ট্রাকশন, তার মানে এটা একটা ফাংশন। তো এই ইন্ডিপেন্ডেন্ট ফাংশনকে আমরা ফাংশন বলি, আর ক্লাসের মেম্বার ফাংশনকে আমরা মেথড বলি, টু ডিফারেন্সিয়েট।
না, ইন্ডিপেন্ডেন্ট ফাংশন কখন ইউজ করতে হয়? যখন দ্য ভেরিয়েবল প্রিমিটিভস হইলে তো প্রিমিটিভস নিজে নিজে কিছুই করতে পারবে না। আপনি একটা ফ্লোটকে যদি বলেন রাউন্ড ইউর সেলফ, ফ্র্যাকশনটাকে রাউন্ড করে ফেলো, আপনার সিজিপিএ 3.827, তাহলে রাউন্ড করলে হবে 2 ডেসিমাল পর্যন্ত, রাউন্ড করলে হবে 3.83 হবে, 827। তাহলে এখন আপনি যদি ওই সিজিপিএ একটা ফ্লোট যদি হয়, ফ্লোট ভেরিয়েবল, যদি বলেন হে সিজিপিএ ফ্লোট ভেরিয়েবল মহাশয়, ক্যান ইউ রাউন্ড ইউর সেলফ আপ টু 2 ডেসিমাল প্লেস, ওকে সেটা পারবে? প্রিমিটিভস এর কোনো বিল্ট ইন ফাংশন, ইট জাস্ট মেমোরি। বাট ক্লাস ভেরিয়েবল ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাড ফাংশনালিটি বিল্ট ইন। তাহলে প্রিমিটিভ ম্যানিপুলেট করতে হলে তাকে অন্য ইন্ডিপেন্ডেন্ট ফাংশনের দ্বারস্থ হতে হবে। তখন মেইন ফাংশন যদি দয়া করে ওটাকে রাউন্ড করে দেয়, তাহলে মেইন ফাংশন কাজটা করে দিল। বা শর্ট ফাংশন, একটা অ্যারে নিজে নিজে সর্ট করতে পারে, মানে আনলেস ইট ইজ এ ক্লাস, if it is not a class array, standard array, C++ array is not a class, Java array তো আবার এটা ক্লাস। আচ্ছা, যাই হোক, তো ধরেন একটা স্ট্যান্ডার্ড অ্যারে which is not a class, it's just a collection of same টাইপের এলিমেন্টস, ওকে? তো এই অ্যারে কি নিজে নিজে সর্ট করতে পারবে নিজেকে? ধরেন অ্যারেটার নাম হলো A1, আমি বলি A1 প্লিজ সর্ট ইউরসেলফ ইন অ্যাসেন্ডিং অর্ডার, ক্যান A1 ডু দ্যাট? নো। তাহলে A1 কে একটা সর্ট ফাংশনে প্যারামিটার হিসেবে সাপ্লাই দিতে হবে, সর্ট ফাংশন ওকে কাজটা করে দেবে। তার মানে এই A1 ইজ ডিপেন্ডেন্ট অন এক্সটার্নাল সার্ভিস প্রোভাইডার বা ফাংশন টু প্রসেস ইটসেলফ। কিন্তু রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট হ্যাজ সাম বিল্ট ইন ফাংশনালিটি। আপনার নাম কি? মোতাসিম। না, মোতাসিমকে যদি আমি একটা ভেরিয়েবল বলি, তাহলে মোতাসিমের টাইপ কি হবে? ইজ মোতাসিম ইন্টিজার? মোতাসিম কি একটা নাম্বার? মোতাসিম কি একটা স্ট্রিং? আপনি একটা স্ট্রিং, আপনার নাম একটা স্ট্রিং, কিন্তু আপনি কি একটা স্ট্রিং? আপনি কে? আপনার টাইপ কি? হিউম্যান হতে পারে, আরো স্পেসিফিক করলে স্টুডেন্ট হতে পারে। তার মানে আপনি একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, ইউ আর অ্যান অবজেক্ট অফ স্টুডেন্ট টাইপ, রাইট? নাও গ্রেডস, এগুলো হচ্ছে আপনার মেম্বার ডেটা। নাউন মানে ডেটা, নাউন তো আর অ্যাক্টিভিটি না, অ্যাক্টিভিটি হচ্ছে ভার্ব। তাহলে গ্রেড কি? ডাটা না? তাহলে গ্রেড হচ্ছে আপনার মেম্বার ডাটা। তাহলে আপনার মেম্বার ডাটা ইউজ করে আপনি কি আপনার সিজিপিএ ক্যালকুলেট করতে পারবেন? আপনি জানেন না কিভাবে সিজিপিএ ক্যালকুলেট করতে হবে? ইফ ইউ নো ইউর গ্রেডস, সো ইউ আর ক্যাপেবল অফ ক্যালকুলেটিং ইউর সিজিপিএ। আপনাকে আরেকজনের কাছে বলতে পারে, ভাই এই নেন আমার গ্রেড, সিজিপিএটা একটু ক্যালকুলেট করে দেন। আমি তো নাদান, আমি সিজিপিএ ক্যালকুলেট করতে পারি না, এটা হাসবে, তাই না? So you have the built-in capability of calculating your CGPA. As a student, you know how to calculate the CGPA. আমি যখন এই এসি কে রিমোট দিয়ে বলছি যে রিডিউস টেম্পারেচার টু 20 ডিগ্রি, তো এসি নিজেই তখন তার কম্প্রেসর কন্ট্রোল করবে, সেন্সর ডাটাকে অ্যানালাইসিস করবে, করে কম্প্রেসরের ওয়াট বাড়াবে না কমাবে, এই কাজগুলো কে করে? এসি নিজেই করে। তাহলে এসি হ্যাজ বিল্ট ইন ফাংশনালিটি অফ ডুইং দ্যাট। তাহলে মোস্ট রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট উইল হ্যাভ মেথডস, ওকে? বোঝা যায় নাকি যায় না? ওকে, এখন এই মেম্বার ইউজ করতে হলে আমাদের যেটা, এটা বললাম হোয়াট ইজ দ্য মেথড, ওকে। এখন এই মেম্বার ইউজ করতে হলে ইউ হ্যাভ টু ইউজ, তাহলে মেম্বার ফাংশন অফ এ ক্লাস okay, defined inside the class block. এখানে একটা নোট রাখতে হবে,
সেটা হলো to use a member, okay, of for an object, we have to use the dot. Okay, dot is nothing but member operator. এটা একটা অপারেটর হিসেবে কাজ করবে যখন আপনি মেম্বার অ্যাক্সেস করবেন। ওকে, তো তাহলে আমার ভ্যাল হচ্ছে একটা মেম্বার আর n1 হচ্ছে আমার একটা অবজেক্ট। তাহলে যে পাইথন আপনি কি বলেন যে n1.val equal to input, বা জাভাতেও আপনি যেটা বলার বললেন। তাহলে এই ফিল্ডকে যখন আপনি ইউজ করতেছেন মেম্বার ডেটা, মেম্বার ফাংশনও তো মেম্বার, তাহলে ওটাকেও ডট দিয়ে তাহলে n1 ডট শো ভ্যালু, তাহলে যে শো ভ্যালুতে এই ভ্যালুটাকে সে প্রিন্ট করে দিবে। তাহলে আমি যখন এই রিমোট দিচ্ছি ওকে, ধরেন এসি ক্লাসের ভিতরে একটা মেথড আছে যে রিডিউস টেম্পারেচার, তাহলে এই রিমোট দিয়ে আমি আসলে মেথড কল করতেছি, কিন্তু আসলে তো টেম্পারেচার এসি নিজেই কমাচ্ছে, তাহলে ওর বিল্ট ইন মেথড আছে, সেটাকে আমি ট্রিগার করতেছি ইউজিং দ্য রিমোট। ওকে, এই ক্ষেত্রে রিয়েল ওয়ার্ল্ডে আমি হিউম্যান হচ্ছে কলার, কিন্তু কোডিং এর মধ্যে কলার মানে আরেকটা মেথডের বডি। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখন এখানে আপনাকে একটা নোট রাখতে হবে, এভরি ফাংশন, তাহলে ইন জাভা দেয়ার ইজ নো ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, পাইথনে আছে। In Python you can have independent function which is not part of any class. Also inside class you can have member function বা methods. জাভাতে কোনো ইন্ডিপেন্ডেন্ট মেথড নাই, ফাংশন নাই, জাভাতে প্রত্যেকটা ফাংশনই মেথড। ওকে, তার মানে কোনো না কোনো ক্লাসের মেম্বার ফাংশন। তাহলে যে মেইন ফাংশন যেটা আমরা টু লঞ্চ দ্য অ্যাপ্লিকেশন, জাভাতে ওইটাও আসলে কোনো না কোনো ক্লাসের মেথড। আমরা যে টাইপের প্রজেক্ট তৈরি করব এফএক্সএমএল অ্যাপ্লিকেশন, সেখানে যে মেইন মেথড সেটা একটা অ্যাপ্লিকেশন ক্লাস বলে একটা ক্লাস থাকে, সেই ক্লাসের মেথড। ওকে, তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? HTML বোঝেন তো? HTML কি? এই ওয়েব পেজের ইন্ডিভিজুয়াল পেজগুলোর যে ফাইল, সেটাকে ডট HTML, ফাইলের এক্সটেনশন, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, now the project that we are going to create, that you have created earlier, their console application means you have given input here, you have displayed the output here. There was no graphical user interface. But for real world scenario, graphical user interface is not user friendly. So we need, console application is not user friendly. So we need graphical user interface. Okay. Now graphical user interface, you can have a web application where your graphical interface will be the web pages. You can have mobile application, যেখানে অ্যাপ্লিকেশনের সিনগুলো আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হবে। ডেস্কটপ অ্যাপ্লিকেশন হতে পারে, ওখানে আমরা ওটাকে সিন বলছি। তাহলে ওয়েব অ্যাপ্লিকেশন হলে পেজ বলছি, ডেস্কটপ বা মোবাইল অ্যাপ্লিকেশন হলে সিন বলছি। একটা ওয়েব অ্যাপ্লিকেশনের এক্সাম্পল দেন যেটা আপনি এভরিডে ইউজ করেন মোটামুটি। আইরাস, ফেসবুক কোথায় ইউজ করেন? মোবাইলে না কম্পিউটারে? কম্পিউটারে করলে ওটা ওয়েব অ্যাপ্লিকেশন, আবার মোবাইলেও তো আমরা ফেসবুক ইউজ করছি, তাহলে ওটা ডেস্কটপ, মোবাইল অ্যাপ্লিকেশন। ফেসবুকের কি কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে? ফেসবুক কি কম্পিউটার ইনস্টল করা যায়? না। সো ফেসবুক হ্যাজ মোবাইল অ্যান্ড ওয়েব ভার্সন। Can you name an application which has all three? জিমেল কি কম্পিউটার ইনস্টল করা যায়? কোথায়?
10. কোথায় দেখছেন? জিমেল ডাউনলোড করে ইনস্টল করা যায় কম্পিউটারে? মোবাইলে করা যায়। আউটলুক, কিন্তু জিমেল তো না, আউটলুক। আউটলুক হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। ওখানে আপনি 10টা ইমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। আর ডেস্কটপ? No, it is also Chrome web apps now. The app can হোয়াটসঅ্যাপ? এই যে এটা কি ওয়েব না ডেস্কটপ? এটা ডেস্কটপ। মোবাইল তো আছে, আবার আমি এখানে হোয়াটসঅ্যাপ দিলে ওয়েবেও আসবে, তাই না? You have to learn all three. For web application, you have a course, web application and internet. For mobile application also you have a course. But there is no course for desktop application. So এই কোর্সে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবো। তাহলে আমরা যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবো ওটারও একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকবে HTML এর মতো, সেটাকে বলা হচ্ছে FXML। ওকে, বোঝা গেল? তো তাহলে এই FXML অ্যাপ্লিকেশনে অনেক ক্লাসই থাকবে, তার মধ্যে একটা ক্লাস হবে অ্যাপ্লিকেশন ক্লাস, যেখানে মেইন মেথডটা থাকবে। এর বাইরে আরো অন্যান্য ক্লাস থাকবে। তাহলে এখন এই অন্যান্য ক্লাস কি থাকবে এটা বুঝতে হলে আমার এখন নেক্সট কোশ্চেন হলো আমাদের একটু এই মডেল ভিউ ফ্রেমওয়ার্ক, কন্ট্রোলার ফ্রেমওয়ার্কটা জানতে হবে। ওকে, সো হোয়াট ইজ MVC framework? Okay, by MVC pattern. So if you search in the web, you will see a lot of links. তার মধ্যে আমি এখানে উইকিপিডিয়াটা দেখাচ্ছি আপনাদের। এটা উইকিপিডিয়া না, এটা উইকিপিডিয়া। ওকে, তাহলে মডেল ভিউ কন্ট্রোলার হচ্ছে একটা সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন commonly used for developing UI based application, যেটা প্রোগ্রাম লজিককে 3টা এলিমেন্টে ভাগ করে: মডেল, ভিউ and controller. Now what is model? The internal representation of information. That means the application data. Okay, the next question is what is application data? What is application data? যেমন আইরাস যদি আপনার অ্যাপ্লিকেশন হয়, what is application data? Primitives দিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না, so you need custom type. আপনি যখন অ্যাডমিশন নেন তখন আপনার তথ্যগুলো ইনপুট দিতে হয় না, স্টুডেন্ট ইনফরমেশন, ওটাকে অ্যাপ্লিকেশন ডাটা না? ইয়েস। তাহলে আপনি যখন একটা স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, তা ওই স্টুডেন্টের যে বেসিক ইনফরমেশন এগুলো ক্রিয়েট করা হয়। তো ওগুলো তো প্রিমিটিভ না, ওগুলো কম্বিনেশন অফ ডিফারেন্ট ইনফরমেশন। আপনার আইডি, নেম, ডেট অফ বার্থ, ওকে, জেন্ডার, মেজর, তাই না, CGPA, etc. So we need a student class, custom type. তাহলে অ্যাপ্লিকেশন ডাটাগুলো most cases they are not simple primitives, not a single number or single text. It's a complex type, so we need to create classes. তাহলে আমার ডাটাবেসে আসলে আমি এই অ্যাপ্লিকেশন ডাটাটাকে আমি বিভিন্ন কাস্টম টাইপে অর্গানাইজ করে রাখবো। তার জন্য আমাকে এই কাস্টম টাইপের জন্য ক্লাসগুলো বানাতে হবে, সেগুলোই হচ্ছে আমার মডেল ক্লাস, টু মডেল দ্য অ্যাপ্লিকেশন ডেটা, অর্গানাইজ ইন ডিফারেন্ট ক্লাস। তাহলে আপনার এক গাদা মডেল ক্লাস থাকবে, হুইচ ইজ দ্য ব্যাক এন্ড ডাটাবেস। ওকে, তো তাহলে এই মডেল ক্লাসের অবজেক্ট হিসাবে ডাটাবেসে এই রেকর্ডগুলো বা অবজেক্টগুলো স্টোর হয়ে যাবে। নাও ভিউ হচ্ছে আমার ভিজুয়াল, যেটা আমি দেখি। নাও অ্যাপ্লিকেশন, দ্য ভিউ ইজ ইউর ওয়েব পেজ। ফর মোবাইল অর ডেস্কটপ অ্যাপ্লিকেশন, দ্য সিন ইজ ইউর ভিউ, যেটা আমরা দেখি। তো ধরেন এই যে ক্যালকুলেটর, এটা একটা অ্যাপ্লিকেশন, তাহলে এটা ওর নিজস্ব একটা উইন্ডো আছে, যেহেতু এটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন হলে এটা ব্রাউজারে লোড হতো, কিন্তু যেহেতু এটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ইট হ্যাজ ইটস ওন উইন্ডো। মোবাইল অ্যাপ্লিকেশনও তার নিজস্ব উইন্ডো থাকবে। তো তাহলে এই ডিজাইনটা একটা ভিউ,
তার মানে এটা একটা এফএক্সএমএল ফাইল। যেমন একটা ওয়েব পেজের একটা পেজকে আপনি একটা এইচটিএমএল ফাইল বলতে পারেন। তাহলে আইরাসে যদি 50টা পেজ থাকে ডিফারেন্ট, তাহলে 50টা এইচটিএমএল ফাইল। তা আপনার অ্যাপ্লিকেশনে মাল্টিপল পেজ থাকে, ভিউ থাকতে পারে, তাহলে অনেকগুলো এফএক্সএমএল ফাইল থাকবে। তাহলে আমাদের প্রজেক্টের জন্য এফএক্সএমএল ফাইল হচ্ছে ভিউ, দ্য ইউজার ইন্টারফেস, যেটার সাথে আসলে আমরা ইন্টারঅ্যাক্ট করি ইউজার। তাহলে আইরাস আমি ইউজ করি অ্যাজ এ ফ্যাকাল্টি, আমি আসলে ইন্টারঅ্যাক্ট করি উইথ দ্য ফ্রন্ট এন্ড ভিউ। Okay, if it is a web application, then HTML file অথবা PHP file অথবা ASP file, JavaScript. Or if it is a desktop application, FXML application, then I interact with FXML file. That is my visual. Okay. Now, what is controller then? Controller হলো যখন আমি ভিউতে ইন্টারঅ্যাক্ট করি, তার রেসপন্স হিসাবে কন্ট্রোলার কাজ করে এই অ্যাপ্লিকেশন ডাটাকে ইন্টারঅ্যাকশনের সাথে সঙ্গতি রেখে ইউজ করার জন্য। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখতে চাই, লেটস সে আইরাস। Now what I am doing here, look at my hand, what I am doing here, I am interacting with the view by triggering the mouse click event. So clicking left mouse, এটা একটা event. So I am triggering this event on what? No, nothing na, background. এই যে সাদা ব্যাকগ্রাউন্ড, তো এই সাদা ব্যাকগ্রাউন্ডটা যখন আমার সোর্স অফ দ্য ইভেন্ট, nothing is happening. Because controller choose not to respond for this left mouse click when the source of the event is the background. But when I trigger the right mouse click and the source is the background, the controller choose to respond to initiate a pop-up menu. তাহলে কি ঘটবে বা ঘটবে না, বা ঘটলে কি করবে, এটাই কন্ট্রোলার ক্লাসের কাজ। তাহলে কন্ট্রোলার ক্লাসের কোড আসলে এটা কন্ট্রোল করে কি? রেসপন্স টু দ্য ইভেন্ট ট্রিগার্ড বাই দ্য ইউজার অন দ্য ভিউ। তাহলে আমি ইউজার হিসেবে যখন ভিউয়ে কোনো ইভেন্ট ট্রিগার করতেছি ফর সাম এলিমেন্ট, তখন কন্ট্রোলার ক্লাসের কোডগুলো রেসপন্ড করে। And as the developer, I decide which to respond, which not to respond. And if I decide to respond, what to do exactly. And in that response, I may use the backend, the model application data I may need to use. তো কাজে ইউজার সরাসরি অ্যাপ্লিকেশন ডেটা টাচ করতে পারে না, সেটা বাটন ক্লিক করতে পারে। তাহলে বাটন ক্লিক করলে এই বাটনটা যখন সোর্স, তখন মাউস ক্লিকের রেসপন্স হিসাবে কন্ট্রোলার ক্লাসের মেথড ওই মডেল ক্লাসের অবজেক্টগুলোকে ডাটাবেস থেকে ইউজ করবে, প্রসেস করবে, কিছু একটা করবে। সো দ্যাট ইজ এমভিসি প্যাটার্ন। তা আপনাদের যে কোর্স প্রজেক্ট বা আমরা যে লার্নিং প্রজেক্টগুলো করব, সবই আসলে এফএক্সএমএল প্রজেক্ট। সো উইল হ্যাভ a set of model classes to represent your application data. আইরাস এর ক্ষেত্রে কি কি হতে পারে, দু একটা নাম বলেন, মডেল ক্লাসের নাম বলেন তো কিছু। স্টুডেন্ট, তারপর টিচার বা ফ্যাকাল্টি, কোর্স, তারপর সেমিস্টার নেম তো একটা স্ট্রিংও একটা ক্লাস, কিন্তু ওটা আপনার ক্লাস না, ওটা আপনি লাইব্রেরি থেকে ইম্পোর্ট করছেন। হ্যাঁ, গ্রেড যদি ক্লাস হয় তাহলে তার মেম্বার ডাটা কি কি হতে পারে বলো তো দেখি। গ্রেড যদি হয়, গ্রেডের ইনফরমেশন কি হতে পারে? গ্রেড কি একটা স্ট্রিং নাকি এটা কালেকশন অফ মাল্টিপল ইনফরমেশন?
কি কি? স্যার হিসাবে এখন হচ্ছে কোন স্কোরের সাথে কোন গ্রেড করেসপন্ড হ্যাঁ, কারণ শুধু এ দিয়ে তো আপনি একটা গ্রেড বুঝাতে পারবেন না। এ ইজ এ গ্রেড বাট ইটস নট এ স্টুডেন্ট গ্রেড। তাহলে একটা অ্যাপ্লিকেশন ডাটা হিসাবে গ্রেডটাকে ইউজ করতে হলে আমি চিন্তা লাগবে কোন স্টুডেন্টের কোন কোর্সের কোন সেমিস্টারের। তো তাইলে এই চারটা ডাটাকে আপনি মেম্বার ডাটা হিসাবে একটা গ্রেড ক্লাস বানাতেই পারেন ওইভাবে চিন্তা করলে রিয়েলিস্টিক্যালি। কিন্তু শুধু যদি বলেন যে এ মাইনাস, এটা তো একটা স্ট্রিং। তো স্ট্রিংও একটা ক্লাস, কিন্তু এটা আপনার তৈরি করা ক্লাস না, এটা লাইব্রেরি ক্লাস। লাইব্রেরি ক্লাসকে আমরা মডেল ক্লাস ধরবো না। লাইব্রেরি ক্লাস হচ্ছে দ্য ক্লাস যে টাইপগুলো অ্যাসিস্ট করে আমাকে টু ডু অ্যাচিভ। কিন্তু আমার অ্যাপ্লিকেশন ডাটার একটা কাস্টম টাইপ। আমার বিল একটা স্পেসিফিক টাইপ অফ কালেকশন অফ ইনফরমেশন। আমার product information is a collection of a specific mixed bag of customized collection product information. Product ID, product name, date of manufacturing, date of expiry, price, তাই না, ব্যাচ নাম্বার, হাবি যাবে অনেক কিছুই থাকতে পারে। এটা একটা কাস্টম কালেকশন, কালেকটিভলি একটা কাস্টমাইজড কালেকটিভলি ইনফরমেশন মিলে প্রোডাক্ট ইনফরমেশন। এটা একটা কাস্টম টাইপ, এটা একটা মডেল ক্লাস। তাহলে এই যেগুলো বললেন যে কোর্স টোর্স, স্টুডেন্ট, ফ্যাকাল্টি, কম্পিউটার, ফার্নিচার, ক্লাসরুম, তাই না, এগুলো সব মডেল ক্লাস আইরাসের জন্য। এখন আমরা যেহেতু বলেছি ক্লাস ছাড়া জাভাতে কোনো ফাংশন হয় না, তাহলে যে কন্ট্রোল করার জন্য যে মেথড ফাংশনগুলো দরকার ওগুলো আসলে কোনো না কোনো ক্লাসের মেথড হতে হবে। ওগুলো হচ্ছে কন্ট্রোলার ক্লাস। কন্ট্রোলার ক্লাস ডাজ নট রিপ্রেজেন্ট ইউর অ্যাপ্লিকেশন ডেটা। Controller class have methods to act as a responder to the events that you trigger with the view. তাহলে ভিউতে আপনি যে সমস্ত ক্লিক ফ্লিক হাবিজাবি করতেছেন তার রেসপন্স হিসাবে যে মেথডগুলো কাজ করবে সেগুলোর ক্লাসই হচ্ছে কন্ট্রোলার। সেগুলো কোনো অ্যাপ্লিকেশন ডাটা না। অ্যাপ্লিকেশন ডাটা হচ্ছে এমপ্লয়ি, প্রোডাক্ট, কাস্টমার, ইকুইপমেন্ট, টুল, তাই না, এগুলো হচ্ছে আপনার মডেল ক্লাস অ্যাপ্লিকেশন ডেটা। কিন্তু আমার এই ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন করার জন্য আপনার একটা HTML পেজ আছে বা একটা XML বানিয়েছেন আপনি। এখন ওখানে আপনি বাটন টাটন যখন ক্লিক করবেন তখন কিছু কোড এক্সিকিউট হবে, তার মানে কিছু ফাংশন এক্সিকিউট হবে, সেগুলো হচ্ছে কন্ট্রোলার ক্লাসের ফাংশন বা মেথড। তাহলে আপনার যে গ্রুপ প্রজেক্ট, এখানে মোটামুটি 100টার মতো ভিউ থাকবে, তাহলে 100টা কন্ট্রোলার ক্লাস থাকবে, আর আপনি হয়তো 25, 30, 40টা মডেল ক্লাস বানাবেন আপনার প্রজেক্টের জন্য। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। তাহলে আপনার এই এখন আমরা কোর্স আউটলাইনে ফেরত আসি। এই যে আপনার মিড টার্মে বলা হচ্ছে আপনি একটা জাভা প্রজেক্ট করবেন, তাহলে আপনি একটা মডেল ক্লাস, ধরেন বলা হলো যে এমপ্লয়ি ইনফরমেশন দিতে হবে, তাহলে আপনি একটা ভিউ ডিজাইন করবেন যেখানে টেক্সট বক্স রাখবেন এমপ্লয়ির নাম টাইপ করার জন্য, রেডিও বাটন রাখবেন জেন্ডার সিলেক্ট করার জন্য, হ্যাঁ, এটসেট্রা এটসেট্রা। তাহলে আপনি এই যে একটা ভিউ ডিজাইন করছেন এমপ্লয়ি ডিটেলস নেওয়ার জন্য, নিলে পরে ওই ডাটাগুলো দিয়ে আপনি একটা এমপ্লয়ি অবজেক্ট তৈরি করবেন। ঠিক আছে, তাহলে অবজেক্ট তৈরি করতে হলে তো আপনার ক্লাস থাকতে হবে, তাহলে আপনি একটা মডেল ক্লাস বানালেন এমপ্লয়ি। আর ওই যে আপনি একটা এফএক্সএমএল ফাইল বানিয়েছেন, তাহলে ওই এফএক্সএমএল ফাইলের যখন আপনি রান টাইমে ইন্টারাক্ট করবেন, তাহলে ওটা রেসপন্স করার জন্য কিছু হ্যান্ডলার মেথড লাগবে, ইভেন্ট হ্যান্ডলার মেথড, তার জন্য আবার আপনার কন্ট্রোলার ক্লাস লাগবে। তাহলে এই যে মডেল ক্লাস, কন্ট্রোলার ক্লাস এবং এফএক্সএমএল, এই তিনটা জিনিস আপনার জাভা প্রজেক্টে থাকবে, যেটা মিড টার্ম। তো এইখানে ডাটা স্টোর করতে পারবেন না, কারণ ফাইল হ্যান্ডলিং আপনি তখনও শিখবেন না। এই জন্য আপনি র্যামের মধ্যেই মেমোরিতেই অবজেক্টগুলো রাখবেন এবং মেমোরি থেকেই অবজেক্টগুলো ইউজ করে র্যাম থেকে প্রসেস করে টেবিলে হয়তো বা একটা আউটপুট দেখাবেন। কিন্তু ফাইনালে গিয়ে ওই কাজটাই আপনি আবার করবেন উইথ ফাইল। তো মিডের যে 100 মার্ক পুরাটাই কিন্তু আপনার প্রজেক্ট, এটা 20%-এ কনভার্ট হবে। আর ফাইনালের যে 100 মার্ক, তার 70 মার্ক হচ্ছে প্রজেক্ট।
ফাইনালে গিয়ে আপনাকে একটুখানি কাগজে কাজ করতে হবে। এই যে ক্লাসগুলো আপনি আইডেন্টিফাই করলেন, এই ক্লাসগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের রিলেশন থাকে। তা আমি আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। আমি কি একটা ফ্যাকাল্টি অবজেক্ট, আপনি কি একটা স্টুডেন্ট অবজেক্ট। তাহলে যে ফ্যাকাল্টি ক্লাস স্টুডেন্ট ক্লাসের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, রিলেটেড, তার মধ্যে একটা রিলেশনশিপ আছে। তাহলে ফ্যাকাল্টি ক্লাস স্টুডেন্ট ক্লাসের সাথে একটা অ্যাসোসিয়েশনের মধ্যে মাধ্যমে দে আর রিলেটেড। আবার ধরেন আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি তো একজন ফ্যাকাল্টিও। তাহলে এই যে ফ্যাকাল্টি আর হেড অফ দ্য ডিপার্টমেন্টের মধ্যে একটা রিলেশনশিপ আছে, সেটা কি ইজ এ রিলেশনশিপ। আবার অ্যাজ এন এমপ্লয়ি ইউ হ্যাভ এ ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং। তাহলে ডেট অফ জয়নিং, ডেট অফ বার্থ হচ্ছে ডেট ক্লাসের ভেরিয়েবল অবজেক্ট। তাহলে যে ডেট ক্লাস আর এমপ্লয়ি ক্লাসের মধ্যে একটা রিলেশনশিপ আছে। এখানে হ্যাজ এ রিলেশনশিপ, যে এমপ্লয়ি হ্যাজ ডেট অফ বার্থ, কার হ্যাজ ইঞ্জিন। তাহলে কার ক্লাস আর ইঞ্জিন ক্লাসের মধ্যে একটা হ্যাজ এ রিলেশনশিপ হচ্ছে। আবার ফ্যাকাল্টি ক্লাস আর হেড অফ দ্য ডিপার্টমেন্ট ক্লাসের মধ্যে একটা ইজ এ রিলেশনশিপ হচ্ছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইজ এ ফ্যাকাল্টি। আবার স্টুডেন্ট আর ফ্যাকাল্টির মধ্যে অ্যাসোসিয়েশন হচ্ছে। তাহলে এই ক্লাসগুলো আইডেন্টিফাই করতে পারা ফ্রম দ্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, অ্যান্ড দেন এদের মধ্যে রিলেশনশিপ গুলো দেখানো ইউজিং এ ডায়াগ্রাম is called UML class diagram. It is part of the system design, which is your milestone 2 of your project. সিস্টেম ডিজাইনে অনেক ধরনের ডায়াগ্রাম থাকে, কিন্তু আউট অফ স্কোপ অফ দিস কোর্স, তাহলে আমরা একটা ডায়াগ্রাম নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। তো এই দুইটা যখন রেডি, তখন কিন্তু আপনি ইউজার ইন্টারফেস তৈরি করে ফেলতে পারবেন, এফএক্সএমএল গুলো, সেটা মাইলস্টোন 3। এই তিনটা যখন রেডি, তখন আপনি ক্লাসগুলোর কোড লিখে ফেলতে পারবেন ইন মডেল ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রোলার ক্লাস। তাইলে আপনার প্রজেক্টটা তৈরি হবে। এদের জন্য মার্কগুলো ডিস্ট্রিবিউট করা, এই যে আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট বানাবেন 3%, ক্লাস ডায়াগ্রাম বানাবেন 4 মার্ক, ইউজার ইন্টারফেস এফএক্সএল ফাইলগুলো বানাবেন 3 মার্কস, মডেল ক্লাস কন্ট্রোলার ক্লাসের কোডগুলো ইমপ্লিমেন্ট করবেন জাভা ফাইলে 6 মার্ক। এই হচ্ছে এবং ডিগ্রি অফ কমপ্লায়েন্স, মানে এদের মধ্যে আপনি একটা রিলেশন বা রিলেভেন্স ঠিক মতো আছে কিনা, বা কতটুকু, মানে এটার উপর বেস করে এটা যেটা বানালেন সেটা আসলে এটার উপর বেস করে দেখা যাচ্ছে যে এটা খালি কিছু নাই, আপনি একটা ক্লাস ডায়াগ্রাম নিয়ে হাজির হয়েছেন, কেউ করে দিচ্ছে, তাহলে তো এখানে রিলেভেন্স হইল না, তাই না? এইভাবে আর কি। 4 মার্ক, এই হলো 20 মার্ক। আর আপনি যখন জমা দিয়ে সাবমিট করে ফেলবেন ফাইনাল প্রজেক্ট, তখন আপনাকে একটা ভাইভাতে আসতে হবে, তার জন্য 4 মার্ক। আর আপনি যা কন্ট্রিবিউট করেছেন সেটা একটা ছোট টেস্ট এখানে লাইভ দিতে হবে আপনার ল্যাপটপে। আমি বলে দেবো যে এটা মডিফাই করেন আপনার নিজের কাজেই, আপনি যা ক্লেম করবেন যেগুলো আমি করছি তার উপর বেস করবেন, ওটা 6 মার্ক। এই হচ্ছে আপনার 30 মার্ক প্রজেক্ট। তাহলে আপনি কিন্তু এখানে একটা বড় ক্লাস ডায়াগ্রাম বানাবেন ফর ইউর কোর্স প্রজেক্ট। অনেকগুলো ক্লাস থাকবে এখানে, 30, 40, 50টা থাকবে, তাদের মধ্যে রিলেশন, তাই না? ফাইনালে আপনাকে একটা ইউজ কেস দেওয়া হবে ছোট, যেখানে আপনি একটা ক্লাস ডায়াগ্রাম, ওই যে ফাইনালে পরীক্ষার খাতা থাকে না, কয়টা শীট থাকে, স্ট্যাপল করা থাকে কয়টা শীট, 5-6টা শীট থাকে। স্ট্যাপল করলে আপনাকে একটা শীট দেওয়া হবে, তাহলে বাম সাইড ডান সাইড মিলে যে একটা বড় শীট, ওইখানে আপনি হাতে কলম দিয়ে বা পেন্সিল দিয়ে একটা ক্লাস ডায়াগ্রাম ড্র করবেন, ছোট মিনি, যেটা আধা ঘন্টায় করা সম্ভব। তার মানে আপনি আসলে ক্লাস ডায়াগ্রাম তৈরি করার বেসিক্সটা জানেন কিনা সেটা টেস্ট। তাহলে ওইটাই একমাত্র হাতে লেখা জিনিস, 30 মার্ক। আর ওই মিনি জাভা প্রজেক্ট হচ্ছে 70 মার্ক। তাহলে এই 100 মার্ক ফাইনাল উইল বি কনভার্টেড টু 40% অফ ইউর গ্রেড। মিডের 20% উইল বি, মিডের 100 মার্ক উইল বি কনভার্টেড টু 20% অফ ইউর গ্রেড। প্রজেক্ট 30%, কুইজ 10%, এই হচ্ছে 100%। যা গ্রেড আসবে কোর্স থিওরিতে একই গ্রেড, ইন্টিগ্রেটেড। তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে আজকে তো আমার এক রিলেটিভ মারা যাওয়াতে চলে যেতে হবে আমাকে, নাহলে তো আজকে আপনাদের যাওয়ার প্রজেক্টটা করাতে পারতাম। বাট নেভার দিলেস, আপনারা যদি এখানে যান, এই ভিডিওটা আপনারা একটু দেখেন, ইম্পর্টেন্ট লিঙ্কস ইন্টেলিজেন্ট প্রজেক্টস, এটা সেকশন 4 এ না?
আপনারা 6, কিন্তু এই প্রজেক্টটা তো করানো হয়েছে সেকশন, বাকি 3টা সেকশনে করানো হয় না আপনাদেরটা সহ। কিন্তু আপনারা যদি উইকেন্ড এটা দেখে আসেন তাহলে নেক্সট ক্লাস আপনার ফলো করতে একদম ইজি হবে। ওকে, তাহলে আমি আপনাদের রেকমেন্ড করব কোথায় যাবেন, এখানেই আমার এই যে এখানে ঢুকবেন, ঢুকে প্লে লিস্টে ঢুকবেন 25-এর ভিউ ফুল লিস্ট, এই যে সেকশন 4-এর এটা দেখবেন। 3.5 ঘন্টার ভিডিও, দুইটা ব্যাক টু ব্যাক দুইটা ছিল তো, কিন্তু 3.5 ঘন্টার মধ্যে তাহলে পুরোটা দেখতে পারেন। বাট ওই যে আমাদের ইন্টেলিজেন্ট যে প্রজেক্ট তৈরি করা, এটা শেষের দিকে আছে। হ্যাঁ, তাহলে দেখে আসলে আপনার জন্য সুবিধা হবে আর কি। ঠিক আছে, সব ক্লাসরুমে দেওয়া আছে স্ট্রিক্টলি কোডিং। ওকে, আর তাহলে আপনাদের কাজ কি আজকে? না, প্রথম কাজ কি, কোর্স আউটলাইনের নিচে লিঙ্কগুলো পাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। ওকে, তারপরে সানডে থেকে এসওডিতে টিউটোরিয়াল গুলো অ্যাটেন্ড করবেন, ওরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিবে, টিউটোরিয়াল লিঙ্ক। এরপর আপনারা আজকেই এখন যারা আছেন এদের মধ্যে যদি হয়ে যায় 4 জন করে তো হলো, সবাই যেহেতু আসে নাই 4 জন হয়তো সবগুলো গ্রুপে হবে না, হয়তো 2 জন পেলেন, এখন বাকি 2 জন নাই, কারণ 35 জনের মধ্যে মাত্র 20 জনের মতো আসছেন, তাই না? কিন্তু ওই 2 জন দিয়ে আপনি টেবিলের মধ্যে এন্ট্রি দিয়ে দিবেন, ওই টেমপ্লেট দেওয়া হবে, গ্রুপ ফরমেশন টেমপ্লেট। কখনোই একটা টেবিলকে ওভাররাইট করবেন না আরেকজনের টেবিল, একটা এমটি টেবিল নেবেন। তাহলে আপনাদের 4 জন ফিক্স হয়ে গেলে 4টা নাম দিয়ে দিবেন, যদি 3 জন ফিক্স হয় 3টা নাম দিবেন, বাকি একজনকে পরে রিক্রুট করতে হবে বাই নেক্সট ক্লাস। তাহলে নেক্সট ক্লাসে আপনার গ্রুপ ফরমেশন হয়ে গেলেই প্রজেক্টের টপিক দিয়ে দেওয়া হবে, যেমন আইরাস। আইরাস হচ্ছে আমার এক্সাম্পল টপিক, যেটা আমি ক্লাসে ইউজ করি। এই ডিসকাশন থেকে যে আন্ডারস্ট্যান্ডিং গুলো হচ্ছে সেগুলো আপনাকে আপনার প্রজেক্টে আপনার টপিকে অ্যাপ্লাই করতে হবে অ্যাজ এ টিম। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আপনাকে টপিক দিয়ে দেওয়া হবে, এবং এইখানে কিছু ইম্পর্টেন্ট ডেট আছে, এগুলো দেখবেন। ইম্পর্টেন্ট ডেট কি, এই যে আপনার প্রজেক্ট তো দিয়ে দেওয়া হবে, গ্রুপ ফরমেশন তো ধরুন হয়ে গেল, মানে এই ফার্স্ট উইকে আপনি করে ফেললেন। এরপর হোয়াট ইউ নিড টু ডু ইজ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট, যেটা 17 তারিখে দিতে হবে, টেমপ্লেট ফলো করে টেমপ্লেট পেয়ে যাবেন। আপনার যে টপিকটা পাবেন নেক্সট ক্লাসে, সেই টপিকের উপরে আপনি ইউজার বের করবেন, ইউজারগুলোর জন্য আবার ফাংশনালিটি খুঁজে বের করবেন, সেগুলো ডিসক্রাইব করবেন, আমি দেখাবো ক্লাসে কিভাবে করতে হয়। তাহলে সেই রিপোর্টটা আপনারা ফার্স্ট ভার্সনটা দেবেন 17 ফেব্রুয়ারি। ফাইনাল ভার্সনে এটা ধরেন আপনার 16টা ফাংশনালিটি, আপনারা 2টা করে ইউজার নেবেন অ্যাকচুয়ালি। ওকে, যেমন ধরেন আইরাস ইউজার কি হতে পারে, স্টুডেন্ট, ফ্যাকাল্টি, অ্যাডমিশন অফিসার, এসওডি, হ্যাঁ, তারপরে ধরেন অ্যাকাউন্টেন্ট, কন্ট্রোলার অফ এক্সাম, এরকম অনেক হতে পারে, কিন্তু অনেক নেওয়া যাবে না, আমার প্রজেক্টের সাইজ ম্যানেজ করতে হবে। তাহলে আমরা 8টা ইউজার নিব, কারণ 4 জন 2টা করে ইউজার। তাহলে আপনার 2টা ইউজার, আপনার 2টা ইউজার, আপনার 2টা ইউজার, আপনার 2টা ইউজার, একই প্রজেক্ট। তাহলে আপনি ফ্যাকাল্টি আর স্টুডেন্ট নিলেন, উনি নিল অ্যাকাউন্টেন্ট অ্যান্ড লাইব্রেরিয়ান, উনি আরো 2টা নিল, উনি আরো 2টা নিল। এখন আপনার কাজ হলো, স্টুডেন্ট আর ফ্যাকাল্টি নিয়েছেন, তাহলে স্টুডেন্টের জন্য আপনি ফাংশনালিটি কি হতে পারে আইরাসের ভিতর সেগুলো আইডেন্টিফাই করা, ফ্যাকাল্টির জন্য ফাংশনালিটি কি হতে পারে, গোল মানে কি কি করতে চায় সে আইরাস দিয়ে, সেগুলো বের করা। আপনি করবেন অ্যাকাউন্টেন্ট আর লাইব্রেরিয়ানের জন্য। এখন এই ফাংশনালিটি বা গোলস তো অনেক হতে পারে, কিন্তু ওইটাও আমরা লিমিট করব 8টা করে। তাহলে আপনি স্টুডেন্টের জন্য 8টা টাস্ক খুঁজে বের করবেন, ফ্যাকাল্টির জন্য 8টা টাস্ক খুঁজে বের করবেন, আপনি অ্যাকাউন্টেন্টের জন্য 8টা টাস্ক, লাইব্রেরির জন্য উনি ওনার ডিটেলসের জন্য। তাহলে দেখেন একই প্রজেক্টের পার্ট, কিন্তু যার যার ডোমেইন মানে কাজের জুরিডিকশন আলাদা। তো ওগুলো বের করে আপনার ওই অ্যানালাইসিস রিপোর্টে ওগুলো আপনাকে বসাতে হবে। তা আপনার এই যে
8টা 16টা, তাহলে 16টার মধ্যে অন্তত 4টা মানে 25% যদি না থাকে ফার্স্ট ভার্সনে, ফাইনাল ভার্সনে আপনি কোনো গ্রেড পাবেন না, মানে ওটাকে মার্ক করা হবে না। যেখানে যদি চারটা না থাকে, মানে আপনি ফার্স্ট ভার্সনটা যদি না দেন, এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট ভার্সন। তাহলে এই যে রিপোর্টটা আপনি জমা দিবেন 17 ফেব্রুয়ারি, এইটা এই যে আপনার এখানে মার্ক আছে না এই অ্যানালাইসিস রিপোর্টের জন্য, কত মার্ক? 3%। প্রজেক্টের 30%-এর 3%। তাহলে এই 3% মার্ক তো এটাকে ইভ্যালুয়েট করে দেওয়া হবে আপনাকে, কিন্তু সেটা ফার্স্ট ভার্সন না, সেটা ফাইনাল ভার্সন। এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রগ্রেস। চেঞ্জ তো করতেই হবে, এটা তো ইনকমপ্লিট করতেই পারবেন না আপনি 17 তারিখের মধ্যে। কিন্তু 17 তারিখে যদি ব্ল্যাঙ্ক থাকে আপনারটা, আপনি ফাইনাল ভার্সনে যাই দেন না কেন, এই 3-এ আপনি 0 পাবেন। মানে হলো আপনি কাজ ফেলে রাখলে শেষ মুহূর্তে আপনি নিয়ে আসছেন করে, এটা কেউ করে দিয়েছে আপনাকে, এই কাজগুলো ওভারনাইট পরীক্ষার আগে 72 ঘন্টা 24/7 ঘুমাবো না দোস্ত, ফাটায় ফেলবো, এই মেন্টালিটি দিয়ে এগুলো হয় না, এগুলো একটা কিউমুলেটিভ ওয়ার্ক। তাহলে আপনার ওয়ার্ক ইন প্রোগ্রেস ব্ল্যাঙ্ক, শেষ মুহূর্তে আপনি জিনিস নিয়ে হাজির হয়েছেন, তাহলে এটা আপনাকে কেউ করে দিচ্ছে বা আপনি টাকা নিয়ে আনছেন, এগুলো হয়। আপনাদেরকে অফেন্ড করার জন্য বলছি না, 2-1 করে এটা, এবং সেগুলো আমরা ধরাও পড়ে। তো 2-1 করে বলে এটা সবার উপরেই তো এই এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হচ্ছে। তাইলে আপনাকে একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস দেখাতে হবে যে আপনি এই যে 17 তারিখের মধ্যে যেটা দিবেন সেটাতে অন্তত আপনি 25% কমপ্লিট করবেন। তাহলে কি হবে, ফাইনাল ভার্সন আপনি যখন আবার ফাইনালটা দিবেন, তখন এই 25% থেকে যে 100% হলো, ওটা একটা ম্যাপিং থাকবে, প্লাস এটা একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকলো যে আপনি কাজটা যথাসময় শুরু করেছেন। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এরপর আপনার ডেটগুলো একটু বলে দিই। এরপর আপনি ক্লাস ডায়াগ্রাম যেটা দিবেন 2 মার্চ, এগেন ওইটাও ইনকমপ্লিট থাকবে। এরপরে আপনার মিড টার্ম শুরু হয়ে যাবে, মিড টার্ম উইকে হবে। এরপর আপনি ইউজার ইন্টারফেস গুলো ডিজাইন করে ফেলবেন, সেটা দিবেন 21 মার্চ। পরে ফাইনাল প্রজেক্ট সাবমিট করবেন 25 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত ঈদের বন্ধ থাকবে। তো ঈদের পরে আপনার ওই যে লাস্ট উইকের আগের উইকে ফাইনাল প্রজেক্ট সাবমিট করবেন। লাস্ট উইক যেটা ক্লাস উইক, সেটাতে আমরা আসলে ওই যে ভাইবা এবং মডিফিকেশন ওগুলো কন্ডাক্ট করি। আমাদের ক্লাস আমরা 1 উইক আগেই আমরা শেষ করে ফেলি কন্টেন্ট। তাহলে লাস্ট উইক যেটা থাকে সেটা আমরা রিজার্ভ রাখি ফর ভাইবা অ্যান্ড লাইভ মডিফিকেশন। তাহলে লাস্ট উইকের আগের উইক মানে 18 এপ্রিল আপনাকে প্রজেক্ট সাবমিট করে দিতে হবে। তাহলে যে 19 থেকে 28 এপ্রিল এর মধ্যে, এই সময়ের মধ্যে আমরা স্লট করে করে আপনাদের গ্রুপগুলোকে ডেকে ডেকে ভাইবা এবং মডিফিকেশন দিব। তারপরে ফাইনালে যে রেজিস্টার অফিসের টাইম অনুযায়ী ফাইনাল হবে। ঠিক আছে? ওই যে টেমপ্লেট দেওয়া হবে, এই যে আপনার এখানে একটাও তো টেমপ্লেট দেওয়া নেই, 2টা টেমপ্লেট পাবেন। একটা হচ্ছে গ্রুপ ফরমেশন টেমপ্লেট, আর একটা হচ্ছে ওই যে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস রিপোর্টের টেমপ্লেট। হ্যাঁ, এবং ওটা আমি ক্লাসেও দেখাবো কিভাবে করতে হবে। ওকে, তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। নেক্সট ক্লাস আজকে আমি বললাম যে আমার এক রিলেটিভ সকালবেলা মারা গেছে।